এমএ চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের বক্তব্য। আজকে আমরা দুটো বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থে অ্যারিস্টটল ইতিহাস এবং কাব্য সম্পর্কে কি বলেছেন সেটা আমরা একটু আজকে দেখে নেব। আর তার সঙ্গে আরেকটি বিষয় আজকের আলোচনায় স্থান পাবে, সেটা হলো মহাকাব্য সম্পর্কে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে কি বলছেন। আমরা প্রথমে ইতিহাস ও কাব্য সম্পর্কে অ্যারিস্টটল কি বলছেন সেটা একটু জেনে নেব। আমরা দেখি যে ইতিহাস ও কাব্য এই শিরোনামে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের নবম পরিচ্ছেদটি রচনা করেছেন। এবং আমরা এটাও প্রথম দিককার ক্লাসে বলেছি যে প্রাচীন যুগের গ্রিসে আজকের মতন জ্ঞানচর্চার কোনো বিশেষীকৃত ক্ষেত্র অর্থাৎ স্পেশালাইজেশন সেভাবে নির্দিষ্ট হয়ে যায়নি। ফলে ইতিহাস, দর্শন, কাব্য এগুলি একই মনীষীর অধ্যয়ন এবং বিশ্লেষণের ক্ষেত্র সেই সময় আমরা লক্ষ্য করছি। অ্যারিস্টটলও ইতিহাস চর্চা এবং কাব্য চর্চাকে সম্পূর্ণ পৃথকভাবে দেখেননি এবং তাই খুব স্বাভাবিকভাবে এই দুয়ের মধ্যে একটি সমান্তরাল আলোচনা তিনি করেছেন। প্রথমেই তিনি বলছেন, কবির আর ঐতিহাসিকের পার্থক্য এই নয় যে একজন পদ্যে লেখেন আর একজন লেখেন গদ্যে। এই কথাটা তিনি নবম পরিচ্ছেদেই বলছেন। তোমরা যারা শিশির দাসের কাব্যতত্ত্ব বইটি দেখছো তারা নবম পরিচ্ছেদ খুললেই এই উদ্ধৃতিটি পাবে অ্যারিস্টটলের। এই বক্তব্য থেকে বোঝা যায় ইতিহাস গদ্যে লেখা হয় আর কাব্য লেখা হয় নিরূপিত ছন্দে। কাব্যের মধ্যেই পড়তো ট্র্যাজেডি এবং কমেডি। যথার্থভাবেই অ্যারিস্টটল নির্দেশ করেছেন যে ভাষাভঙ্গি বিষয়গত পার্থক্যের ক্ষেত্রে কোনো মানদণ্ড নয়। ইতিহাস ও কাব্যের প্রধান পার্থক্য অ্যারিস্টটল নির্দেশ করেছেন নবম পরিচ্ছেদের একদম প্রথমে। কি বলছেন তিনি? তিনি বলছেন, যা সত্যি সত্যি ঘটেছে তা বর্ণনা করাই কবির কাজ নয়, বরং যা ঘটা সম্ভব বা অনিবার্য তার বর্ণনা করাই কবির কাজ। তাহলে এই বক্তব্য থেকে একটা বিষয় নিশ্চয়ই বোঝা যাচ্ছে, সেটা হলো যে যা সত্যি সত্যি ঘটেছে তা বর্ণনা করার কাজ ইতিহাসের, আর যা ঘটা সম্ভব বা অনিবার্য তার বর্ণনা করবে কাব্য। অ্যারিস্টটল কয়েক ছত্র পরে এই বিষয়টিকে আরেকটু বিশদ করে বলছেন। তিনি বলছেন, আসল পার্থক্য হলো যে একজন বলেন যা ঘটে গেছে তার কথা, আর একজন বলেন তার কথা যা ঘটা সম্ভব। অ্যারিস্টটলের দুটি বাক্যেই স্পষ্ট হয়ে ওঠে যে ইতিহাসে কেবল ঘটে যাওয়া বাস্তব সত্যকেই বর্ণনা করতে পারে এবং নথিবদ্ধ রাখতে পারে, কিন্তু কাব্য যে জাতীয় কোনো নির্দিষ্ট ঘটনা বা ঘটনাধারা বর্ণনা করে না। সর্বমানবের জীবনের যা সাধারণ সত্য, যা যে কোনো সময় ঘটা সম্ভব এবং ঘটতে পারে, কবি তাকেই অবলম্বন করে। আমরা রাজা ওয়াদিপাউসের কথা বলেছি। আমরা দেখতে পাবো যে এই নাটকে কোনো ব্যক্তির জীবনে যা যা ঘটেছে সোফোক্লিসের নাটকে তা প্রকৃতপক্ষে ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায় না, কিন্তু গ্রিসের রাষ্ট্রনীতিতে এবং সামাজিক পরিবেশে তেমন ঘটনা ঘটতে পারে। কাজেই এই কাহিনী কাব্যের অবলম্বন, ইতিহাসের নয়। অ্যারিস্টটল যথার্থই তাই বলছেন, ইতিহাস বলে নির্দিষ্ট তথ্যের কথা আর কাব্য বলে সার্বজনীন সত্য। পরে তিনি কথাটিকে আরেকটু ব্যাখ্যা করেছেন।
একজন ঐতিহাসিক ব্যক্তির প্রসঙ্গ উল্লেখের সাহায্যে। তোমরা এটা নিশ্চয়ই অ্যারিস্টটলের পোয়েটিক্স, যেটার বঙ্গানুবাদ শিশির দাস করেছেন, কাব্যতত্ত্ব, সেই বইটি খুললে এই বিষয়টি আরও ডিটেলসে পাবে। আমরা কাব্য এবং ইতিহাসের মধ্যে প্রধান পার্থক্যের জায়গাটি আরেকবার একটু দেখে নিতে চাই। ইতিহাসের সত্য নির্দিষ্ট এবং কাব্যের সত্য সম্ভাব্য, কিন্তু সম্ভাব্য বলেই তা যে অসত্য তা কিন্তু নয়, বরং বিশেষ পরিস্থিতিতে মানুষের যে স্বাভাবিক অনুভূতি এবং আচরণ যা জীবনে সর্বদাই আমরা লক্ষ্য করি, তাই কাব্যের অবলম্বন করে অ্যারিস্টটল কাব্যের সত্যকে সর্বজনীন সত্য বলে চিহ্নিত করেছে। ইতিহাসবিদ এবং কবির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ব্যক্তি, স্থান, কাল ও ঘটনার সমন্বয়ে যা ঘটেছে ইতিহাস কেবল তাকেই বর্ণনা করে। নিছক তথ্য দিয়েই তার কাজ, তার বাইরে যাওয়ার কোনো স্বাধীনতা কিন্তু ইতিহাসবিদের নেই। কিন্তু কবিতার সৃষ্টিকে স্থান, কাল, ঘটনার নির্দিষ্টতায় সীমাবদ্ধ করেন না। সেখানে তার নিজস্ব কল্পনার প্রয়োগ তিনি করতে পারেন এবং এভাবেই বাস্তবের অবিকল সত্যকে উপস্থাপিত করাও তাই তার কাজ হয়ে দাঁড়ায় না। যদিও তার কল্পনার ক্ষেত্র সবসময় সম্ভাব্য এবং তার প্রধান লক্ষ্য অবশ্যই আমরা বুঝতেই পারছি মানুষের অভিজ্ঞতা এবং উপলব্ধির মধ্য দিয়ে জীবনের যে সত্য, সেই জীবনের সত্যকে প্রকাশ করা, কিন্তু তা কোনো নির্দিষ্ট দেশকালের ব্যাপার নয়। এটা একটুখানি আমাদের বুঝে নিতে হবে। এই জন্যই অ্যারিস্টটলের কাছে ইতিহাসের তুলনায় কাব্য অধিকতর সত্য বলে প্রতিভাত হয়েছে। তাকে তিনি গভীরতর এবং নির্বিশেষ সত্য বলেও কিন্তু মনে করছেন। সেই জন্যই তার কাছে ইতিহাসের তুলনায় কাব্য অনেক বেশি শ্রেয়তর। কাব্যে যেহেতু কবির কল্পনার একটা সংযোজন ও সমন্বয়ের পরিসর তৈরি হয়, তাই জীবনের নিছক বাস্তব চিত্রকে ছাপিয়ে কবিতার বোধ ও উপলব্ধি অনুসারে জীবনের আদর্শায়িত এবং ন্যায়বোধ সমন্বিত অনুভবকে প্রকাশ করতে পারে। এ কারণেও অ্যারিস্টটল ইতিহাসের তুলনায় কাব্যকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। ইতিহাস হলো বাস্তবের বিবরণ, আর কাব্য হলো চিরন্তন সত্যের অভিব্যক্তি। এই জায়গাটাই আমাদের একটুখানি কিন্তু বুঝে নিতে হবে এবং আশা করছি যে তোমরা মূল যে টেক্সট সেটি পড়ে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়ে যাবে। এই বিষয়ে তোমাদের স্টাডি মেটেরিয়াল অনেক আগেই দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই সেই অংশটি পড়ে নিয়েছো, ফলে তারপরে এই অডিও লেকচারটি শোনার পর তোমাদের কাছে বিষয়টি আরও স্পষ্ট হবে। এবারে আমরা আলোচনা করব মহাকাব্য। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের ত্রয়োবিংশ এবং চতুর্বিংশ পরিচ্ছেদে মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের শ্রেণীবিভাগ, ছন্দ ইত্যাদি প্রসঙ্গ আলোচনার সঙ্গে ট্র্যাজেডি ও মহাকাব্যের মধ্যে কোনটি উন্নততর শিল্প তাই নিয়ে আলোচনা করেছে। এই তুলনামূলক আলোচনা করার কারণ খুবই স্বাভাবিক, কারণ ট্র্যাজেডি যখন গ্রিসে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তখন তার কাছাকাছি জনপ্রিয়তা একমাত্র মহাকাব্যই দাবি করতে পারে। ট্র্যাজেডি ও কমেডি উদ্ভূত হবার আগে গ্রিক সাহিত্যে দু ধরনের ভাষা শিল্প সংরূপ প্রচলিত ছিল, একটি ক্ষুদ্র কবিতা, আরেকটি হলো দীর্ঘকাব্য। এই দীর্ঘকাব্যের আবার দুটি ভাগ ছিল, একটি হচ্ছে মহাকাব্য আর একটি আখ্যান কাব্য। মহাকাব্যে সাধারণত রাজন্য বর্গের ক্রিয়াকলাপ এবং তাদের যে সংঘাত সংগ্রামের বর্ণনা এগুলোই স্থান পেত, আর তৎকালীন প্রচলিত অভিজাততন্ত্রের মূল্যবোধ সেখানে প্রকাশ পেলেও জীবন সম্পর্কে গভীর উপলব্ধি মহাকাব্যে প্রতিভাত সেভাবে আমরা হতে সেই সময় দেখিনি। দীর্ঘকাল ধরে গড়ে ওঠা এই মহাকাব্যগুলি কোনো একক কবির রচনা নয়, কিন্তু কোনো এক সময় প্রতিভাধর কোনো এক কবি লিপিকর সেগুলিকে একটি সূত্রে গেঁথে পূর্ণ কাব্যরূপ দিতেন।
তার নামে সেই কাব্য প্রচলিত হতো, যেরকম ইলিয়াড, ওডিসি এগুলো হোমারের নামে আমরা জানি প্রচলিত হয়েছে। আমাদের দেশের মহাকাব্য ক্ষেত্রেও ব্যাসদেবের মহাভারতী বলি আর বাল্মীকির রামায়ণের কথাই বলি, এর ক্ষেত্রেও এই একই বলা যেতে পারে সূত্র কার্যকরী হয়েছে। আর আখ্যান কাব্য অনেকটা মহাকাব্যের মতোই, কিন্তু মহাকাব্যের মতো গভীর জীবনবোধ এবং জাতীয় জীবনের সমগ্র ইতিহাস সেখানে ধরা থাকতো না। মহাকাব্যে যেরকম জাতীয় জীবনের ইতিহাস ধরা থাকতো, সেটা আমরা আখ্যান কাব্যে পাই না। গ্রিক সাহিত্যে আমরা দেখব হেসিওডের নামে প্রচলিত থিওগনি নামে একটি আখ্যান কাব্য পাওয়া যায়। সেটি কৃষক জীবন কেন্দ্রিক, এক গোপালক যুবক তার নায়ক। ট্র্যাজেডি রচিত হবার আগে এবং সমকালে গ্রিক সাহিত্যে প্রচলিত ও জনপ্রিয় ছিল কতগুলি ক্ষুদ্র কবিতা। সেই ক্ষুদ্র কবিতাগুলি বেশিরভাগই ছিল গানই ছিল মূলত, এবং এগুলো সবই বিনা জাতীয় বাদ্যযন্ত্র সহযোগে গাওয়া হতো, এবং সেই কারণে এগুলিকে লিরিক বলা হতো। প্রাচীন যুগে কোথাওই পাঠ্য কবিতা ছিল না, সব কবিতাই ছিল গীতি কবিতা। পাঠ্য কবিতা মুদ্রণ যুগের সৃষ্টি, এবং প্রাচীন গ্রিক লিরিকের রচয়িতা রূপে একজন মহিলা কবির নাম আমরা জানি, তার নাম হচ্ছে সাফো। তার নাম বেশ জগৎ বিখ্যাত। এছাড়াও গভীরতা ব্যঞ্জক পৌরাণিক বিষয় নিয়ে রচিত কবিতায় বিশেষ পরিচিত একজন ছিলেন, তার নাম পিন্ডার। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত গ্রিসে মহাকাব্য এবং কবিতা এই দুটো ধারাই বেশ জনপ্রিয় ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে নাটক, বিশেষ করে ট্র্যাজেডির একটা জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। তখন মাঝে মাঝে এরকম প্রশ্ন অনেক শিল্পরসিক করতেন যে এতখানি জনপ্রিয়তা সৎ শিল্পের পরিচয় কি? অতিরিক্ত জনপ্রিয় সাহিত্য সর্বসাধারণের রুচি অনুসারে কিছুটা নিম্নমার্গের কিনা, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে অ্যারিস্টটল মহাকাব্য এবং ট্র্যাজেডির মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছেন, এবং ট্র্যাজেডি এবং মহাকাব্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের দিকগুলো তিনি দেখিয়েছেন। আমাদের আলোচনার বিষয় এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যেরই ক্ষেত্রগুলো। আমরা প্রথমে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে মহাকাব্য এবং ট্র্যাজেডি এই দুই গঠিত হয় এমন একটি স্বয়ংসম্পূর্ণ ঘটনাকে অবলম্বন করে, যার থাকবে আদি, মধ্য ও অন্তভাগ। আদি, মধ্য এবং অন্ত বলতে কি বোঝায় তা ট্র্যাজেডি আমরা যখন প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছি ট্র্যাজেডির কাহিনী সম্পর্কে, তোমরা নিশ্চয়ই সেই আলোচনাগুলো শুনেছ। সেখানে আমরা এই বিষয়টি আলোচনা করেছি। আর দ্বিতীয়ত যে কথাটা বলতে হয়, ইতিহাসের সঙ্গে মহাকাব্য এবং ট্র্যাজেডি উভয়েরই পার্থক্য তিনি দেখিয়েছেন, এবং তিনি বলছেন যে ইতিহাসে বর্ণনা করা হয় একটি বিশেষ কালখণ্ড, সেই সময়ের মধ্যে যত ঘটনা ঘটেছে সেই সব ঘটনারই বর্ণনা থাকে ইতিহাসে। সেগুলির মধ্যে পারস্পরিক কোনো সংযোগ না থাকলেও কিন্তু মহাকাব্য ও ট্র্যাজেডি দুয়েরই কাহিনীর মধ্যে থাকবে এমন এক ঐক্য যেন তা জীবদেহের মতো অখণ্ড, অর্থাৎ প্রত্যেকটি কথাবৃত্তের সঙ্গে প্রত্যেকটি কথাবৃত্তের একটা সংযোগ থাকবে, এটাই তিনি বোঝাতে চাইছেন। তৃতীয়ত যে কথাটা তিনি বলছেন যে মহাকাব্য এবং ট্র্যাজেডি দুটিতেই উপকাহিনী থাকতে পারে, এবং আমরা তো জানি মহাকাব্যতে উপকাহিনী থাকে, ট্র্যাজেডিতেও থাকে। আর চতুর্থ তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে মহাকাব্য এবং ট্র্যাজেডি উভয় ক্ষেত্রেই কবিরা বহু ঘটনার মধ্যে থেকে কিছু ঘটনা নির্বাচন করে নিচ্ছে, তারপর সেগুলি যথাযথভাবে বিন্যস্ত করে কাহিনীর মধ্যে একটা অখণ্ডতা সৃষ্টির চেষ্টা করে। এটাও আমরা যখন কাহিনী নিয়ে আলোচনা করেছিলাম এই বিষয়টা তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল, ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এবং এটা একটু দেখার যে অত্যন্ত সুনির্মিত মহাকাব্য হিসেবে অ্যারিস্টটল হোমারের ইলিয়াড এবং ওডিসির উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখছেন, কিন্তু হোমার সমগ্র ট্রয় যুদ্ধের কাহিনীকে
তার বিষয়বস্তু করেননি, কারণ বিষয়টি অত্যন্ত বড়, তার অখণ্ডতা সৃষ্টি করা সহজ নয়। আর যদি তা সম্ভবও হয়, তাহলেও অসংখ্য ছোট ছোট ঘটনার ভারে তা অত্যন্ত জটিল হয়ে যায়। সেজন্য তিনি এই বিরাট কাহিনী থেকে একটি অংশ বেছে নিয়েছেন, যদিও অন্যান্য বহু ঘটনাকে তিনি উপকাহিনী হিসেবে ব্যবহার করেছেন। এই বক্তব্যটা আমরা পোয়েটিক্সের যে বঙ্গানুবাদ কাব্যতত্ত্ব তার 13 নম্বর পরিচ্ছেদ থেকে করলাম, তোমরা দেখে নিও। এই 13 নম্বর পরিচ্ছেদেই অ্যারিস্টটল বলছেন যে মহাকাব্য এবং ট্র্যাজেডি উপভোগের যে আনন্দ তা হবে বিশেষ ধরনের। ভয় এবং করুণা জাগায় এমন অনুভব থেকে শিল্প উপভোগের যে চরিতার্থতার বোধ জাগে, তাই মহাকাব্য এবং ট্র্যাজেডি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ট্র্যাজেডির মতোই মহাকাব্যের বিভিন্ন শ্রেণী হতে পারে। অ্যারিস্টটলের মতে মহাকাব্য এবং ট্র্যাজেডির প্লট নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট সাদৃশ্য আছে। হোমারের মহাকাব্যের উল্লেখ করে তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলছেন, ট্র্যাজেডির মতোই মহাকাব্যেরও নানা শ্রেণী। মহাকাব্য হতে পারে সরল বা জটিল, হতে পারে চরিত্র নির্ভর বা বিপর্যয়ের কাহিনী। গান আর দৃশ্যের কথা বাদ দিলে মহাকাব্যেও ট্র্যাজেডির মতোই বিপ্রতীপতা ও উদ্ঘাটন ও বিপর্যয়ের প্রয়োজন অভিপ্রায় এবং ভাষারীতি। হোমারই এই সব উপাদান প্রথম ব্যবহার করেছিলেন এবং সার্থকভাবে ব্যবহার করেছিলেন। তার ইলিয়াড হলো সরল কাহিনী আর তার শেষ বিপর্যয়, আর ওডিসির একটি জটিল কাহিনী এবং তার চরিত্র নির্ভর। এটা আমরা 24 নম্বর পরিচ্ছেদে পাচ্ছি অ্যারিস্টটলের পোয়েটিক্সে। তাহলে এটাই হচ্ছে ট্র্যাজেডি আর মহাকাব্যের মধ্যে সাদৃশ্যের জায়গা। আমরা কয়েকটা সূত্রে মহাকাব্য এবং ট্র্যাজেডির মধ্যে একটা মিল খুঁজে পেতে পারি। এবারে আমরা দেখব ট্র্যাজেডি এবং মহাকাব্যের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, অমিল রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, সেগুলো একটু খেয়াল করব। বৈসাদৃশ্য বলতে আমরা প্রথমেই যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ট্র্যাজেডি এবং মহাকাব্যের মধ্যে প্রধান পার্থক্য অ্যারিস্টটল যেটা বলছেন সেটা হচ্ছে কাহিনীর দৈর্ঘ্যে। ট্র্যাজেডির আয়তন হয় নির্দিষ্ট এবং সুসংবদ্ধ, কাহিনীর আরম্ভ এবং শেষ যেন একই সঙ্গে গোচরীভূত হয়। আর মহাকাব্যে কাহিনী সেই তুলনায় অনেক দীর্ঘ হতে পারে, তার কারণ নাটকে সমকালে সংগঠিত অনেক ঘটনা একই সঙ্গে দেখানো সম্ভব নয়, কারণ রঙ্গমঞ্চে এককালে একটি ঘটনার অভিনয় সম্ভব। কিন্তু মহাকাব্য যেহেতু বর্ণনাত্মক, সেজন্য একই সময় ঘটেছে এমন ঘটনা সেখানে বর্ণিত হতে পারে, তার ফলে কাহিনীর আয়তনে আসে বিস্তৃতি। আর আরেকটা আমরা বলতে পারি যে ট্র্যাজেডি এবং মহাকাব্যের ক্ষেত্রে আরেকটি পার্থক্য হচ্ছে তার অলৌকিক এবং অসম্ভাব্য ব্যাপার, যাকে অ্যারিস্টটল চমৎকার বলে উল্লেখ করেছে। তা ট্র্যাজেডির ক্ষেত্রে অবাঞ্ছিত হলেও মহাকাব্যের ক্ষেত্রে তা কখনোই অবাঞ্ছিত নয়। আর আরেকটাও পার্থক্য করা যেতে পারে যে ট্র্যাজেডি এবং মহাকাব্যের আরেকটি যদি পার্থক্য দেখি, সেটা হলো মহাকাব্য বর্ণনামূলক হয় এবং সেটি শ্রব্য ভাষা শিল্প, সেখানে ট্র্যাজেডি একটি দৃশ্য শিল্প এবং তা ক্রিয়ামূলক। আমরা এটা প্রথম থেকেই বলছি, ট্র্যাজেডি ক্রিয়ামূলক এবং যেখানে ভাষা এবং অঙ্গ সঞ্চালন একই সঙ্গে প্রযুক্ত হচ্ছে। আর মহাকাব্য ট্র্যাজেডির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হলো তার ছন্দের ব্যবহার। মহাকাব্যের যে ছন্দ, সেই ছন্দ হতে পারে সুরছন্দ, ইংরেজিতে একে হিরোইক কাপলেট বলা যেতে পারে। অ্যারিস্টটল বলছেন, যদি অন্য কোনো এক বা একাধিক ছন্দে কেউ মহাকাব্য রচনা করতে চান, তার ফল তৃপ্তিকর হবে না। সুরছন্দই সবচেয়ে গম্ভীর, সবচেয়ে রাজকীয়। এর মধ্যেই অপরিচিত শব্দ
ও রূপক ব্যবহারের স্বাচ্ছন্দ্য সবচেয়ে বেশি। আর এই ব্যাপারে বর্ণনাত্মক কাব্য অন্য সব কাব্যের চেয়ে অনেক বেশি ব্যাপক। এটাও 24 নম্বর পরিচ্ছেদে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে বলছেন। অন্যদিকে ট্র্যাজেডিতে আমরা দেখতে পাবো অনেক ধরনের একাধিক ছন্দ ব্যবহৃত হতে পারে, কারণ সেখানে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তির সংলাপ সংযুক্ত হয়। তো এই হলো মূলত মহাকাব্য এবং ট্র্যাজেডির মিল এবং অমিলের জায়গা। তোমাদের এই দুটো টপিক একটু গুরুত্বপূর্ণ, তোমরা এই দুটো টপিক এই অডিও লেকচার থেকে একটুখানি নোট করে নিতে পারো। এছাড়াও তোমাদের তো আলাদা করে স্টাডি মেটেরিয়াল দেওয়াই হয়েছে, সেই অংশটিও তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছ। তোমরা এই দুটো মিলিয়ে একটুখানি পরীক্ষার জন্য নিজেরা প্রস্তুতি নাও।